দেখতে পাচ্ছেন স্বর্ণের দরজা, এটা স্বর্ণের দেয়াল, আর এটা স্বর্ণের কামান। শুধু স্বর্ণ আর স্বর্ণ। হ্যাঁ দর্শক, এই দুনিয়ায় এমন একজন সুলতান এখনো বেঁচে আছেন, যিনি চলাফেরা করেন স্বর্ণের বিমানে, বসবাস করেন স্বর্ণের প্রাসাদে, পরিধান করেন স্বর্ণের পোশাক, আর চুল কাটার পেছনে মাসে খরচ করেন প্রায় 24 লাখ টাকা। বলছি সুখ, সমৃদ্ধি, আরাম আর আয়েশি জীবনে ভরপুর দেশ ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার কথা। ইনারা সবাই সুলতানের সঙ্গে দেখা করতে এসেছেন, আমিও এসেছি। হ্যাঁ দর্শক, বাংলাদেশের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজ আমি এসেছি সুলতান হাসান আল বলখিয়ার স্বর্ণে মোড়ানো সেই বিলাসবহুল প্রাসাদে, যার অন্দর শুধুই রাজকীয়তা আর রাজসিক সব আয়োজনে ভরপুর। দেখা করেছি সুলতান হাসান আল বলখিয়ার সঙ্গেও। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে যাচ্ছেন পৃথিবীর বিখ্যাত সুলতান হাসান আল বলখিয়ার রাজসিক আয়োজন হারি রায়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সুখ, সমৃদ্ধি আর রাজকীয়তার আধার হিসেবে পরিচিত মুসলিম দেশ ব্রুনাই থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিয়ে এসেছি দুনিয়ার এমন এক বিস্ময়কর দেশে যেখানে চালু আছে শরিয়া আইন। হ্যাঁ দর্শক, যে শরিয়া আইনের কথা আমরা এতদিন শুধুমাত্র বইয়ের পাতায় চোখ বুলিয়েই জেনেছি, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আল্লাহর আইন যিনি চালু রেখে তার দেশকে রীতিমতো সুখের সাগরে ডুবিয়ে রেখেছেন, সেই সুলতানের প্রাসাদে। সুলতান হাসান আল বলখিয়ার প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান। তবে সেখানে যাওয়ার আগে আমাদের জানা দরকার ব্রুনাই আসলে ঠিক কতটা ধনী। অঢেল বৃত্ত, উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ ব্রুনাই। দেশটির সমৃদ্ধির পেছনের মূল কারণই হল তেল এবং গ্যাস। হ্যাঁ দর্শক, আজ আমি এসেছি পৃথিবীর তৃতীয় বৃহত্তম এক দ্বীপে, যার প্রতিটি কোণা সিঙ্গাপুরের মতো সাজানো। এটি পৃথিবীর ধনী দেশগুলোর একটি। এখানকার জনগণের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 84,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকারও বেশি। ব্রুনাই তেল আর গ্যাসের সাগরে ভেসে থাকা এক দেশ, যেখানে প্রতিদিন উৎপাদিত হয় প্রায় 1,67,000 ব্যারেল তেল, অথচ দেশটির জনসংখ্যা মাত্র 4.5 লাখের একটু বেশি। 1929 সালে এখানে তেলের খনি আবিষ্কার হয়। এরপর থেকেই সম্পদের পাহাড় জমতে থাকে দেশটিতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল ছাড়াও দেশটিতে প্রতিদিন গ্যাস উৎপাদিত হচ্ছে 25 মিলিয়ন কিউবিক মিটার। এটি দেশটির সেই জায়গা যেখানে প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল। 1929 সালে সিরিয়া নামক এই জায়গা থেকেই তারা শেল কোম্পানির মাধ্যমে প্রথম তেল উত্তোলন করেছিল, এবং যখন তারা 1 বিলিয়ন ব্যারেলে পৌঁছায়, তখন সেই খুশিতে দক্ষিণ চীন সাগরের পাশে এখানে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে। এখানকার সুলতান জনগণের কাছ থেকে 1 পয়সাও ট্যাক্স নেন না, উল্টো দেশের প্রত্যেক নাগরিককেই মাসে প্রায় 500 ব্রুনাই ডলার দেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 45,000 টাকা। এখানে চিকিৎসাও একেবারে ফ্রি। শুধু তাই নয়, এখানে যাদের ইনকাম মাসে 1,000 ডলারের কম, তাদের প্রত্যেকের বাড়িতেই ঈদুল আজহায় কোরবানির মাংস পাঠিয়ে দেন দেশটির সুলতান হাসান আল বলখিয়া। আর এজন্য তিনি প্রতি কোরবানির ঈদে প্রায় 1,000-এরও বেশি গরু কোরবানি দেন। এখানকার প্রাপ্তবয়স্ক লোকদের প্রায় প্রত্যেকেরই একটি করে 4 চাকার গাড়ি রয়েছে। ব্যক্তিগত গাড়ি থাকার হারে এটাই দুনিয়ার শীর্ষ দেশ। পূর্ব এশিয়ার বুর্নয় দ্বীপের উত্তরে অবস্থিত ব্রুনাই দারুস সালাম। দেশটির উত্তরে দক্ষিণ চীন সাগর, আর বাকি 3 দিক ঘিরে রয়েছে মালয়েশিয়ার সারুয়াক প্রদেশের সীমানা। তবে এই দেশটির আয়তন
খুব বেশি নয়, মাত্র 2226 বর্গমাইল। এখানে 2019 সাল থেকে শরিয়া আইন চালু আছে, তাই অপরাধের কথা কেউ চিন্তাও করতে পারে না। চুরি করলে এখানে হাত কেটে নেওয়ার বিধান রয়েছে। তবে এখানে ইসলামী আইন চালু থাকলেও পুরুষের চেয়ে নারীরাই বেশি কাজ করেন। অফিস আদালত থেকে শুরু করে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় নারীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারীদের কাজ করার জন্য নিরাপদ এক দেশের নাম ব্রুনাই। এখানে ইফটিজিং বা ধর্ষণের মতো বিষয় কেউ চিন্তাও করতে পারে না, কেননা ধর্ষককে এখানে পাথর ছুঁড়ে মারার বিধান রয়েছে। এখানকার রাস্তাঘাট দিয়ে গভীর রাতে চলাচল করাও একেবারে নিরাপদ। শুধু পুরুষ নয়, এখানে রাতের বেলা একজন নারীও একাই চলাফেরা করতে পারে। অপরাধের মাত্রা এখানে নেই বললেই চলে। আর দ্বীপ দেশ ব্রুনাই দারুসসালামকে এভাবে যিনি বদলে দিয়েছেন, তিনিই হলেন সুলতান হাসান আল বলকিয়া, যিনি একজন কোরআনের হাফেজ। সুলতান হওয়ার পরেও তিনি নিয়মিত রমজান মাসে তারাবির নামাজে ইমামতি করতেন। তবে বয়সের ভারে এখন আর তিনি খতম তারাবির নামাজে ইমামতি করতে পারেন না। এখানকার শতভাগ মুসলিম বাসিন্দাদের কোরআন শিক্ষা বাধ্যতামূলক, তাই ব্রুনাইয়ের সকল মুসলমানই কোরআন হাদিসের জ্ঞান রাখে, যে কারণে এখানে ওয়াজ মাহফিলের প্রয়োজন হয় না। দেশটির সরকারি ভাষা মালয় হলেও এখানকার শতভাগ মানুষ আরবি পড়তে এবং লিখতে জানে, অর্থও বুঝে। আর তাই এখানকার রাস্তাঘাট, দোকানপাট সহ বিভিন্ন সাইনবোর্ডে আরবি ভাষার ব্যাপকতা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, এখানকার সুলতান তার দেশের প্রত্যেক নাগরিককে বিনা পয়সায় একটি করে বাড়িও নির্মাণ করে দেন। আমরা বইয়ের পাতায় মৌলিক চাহিদা হিসেবে যেগুলো জেনে এসেছি, এখানকার নাগরিকরা তার সবই পায় একেবারে বিনামূল্যে। হ্যাঁ দর্শক, আজ আমি যাচ্ছি আল্লাহর আইন চালু রেখে যিনি নিজের দেশকে সুখ আর শান্তির দেশে পরিণত করেছেন, সেই সুলতান হাসান আল বলকিয়ার প্রাসাদে। মূলত তিনি প্রতি বছর ঈদুল ফিতরের দ্বিতীয় এবং তৃতীয় দিনে তার প্রাসাদ সবার জন্য উন্মুক্ত রাখেন, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার প্রাসাদে আগতদের জন্য তিনি উপহার সামগ্রীও প্রস্তুত রাখেন। আমি এখন যাচ্ছি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদে। আমরা সুলতানের সঙ্গে দেখা করব এবং জীবনে এই প্রথম কোনো ক্ষমতাধর সুলতান যিনি এখনো সিংহাসনে, তার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, তাকে নিজের চোখে দেখবো ইনশাআল্লাহ। আর এ কারণেই সাত সকালে বের হয়েছি। তবে এখানে তার সঙ্গে দেখা করার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা শুরুতে ডার্ট ভাড়া করেছিলাম, অর্থাৎ আমাদের দেশের উবার পাঠাবের মতো যে রাইড শেয়ারিং যে গাড়ি যেভাবে ভাড়া করতে হয়, সেভাবে আমরা একটা গাড়ি নিয়েছিলাম। তো এই গাড়ি আসলে মূল প্রাসাদে যেতে পারবে না, কারণ নিয়ম নেই। প্রাসাদে যায় শুধুমাত্র শাটল বাস। হারিরায় অনুষ্ঠানে যোগ দিতে শহর জুড়েই নানা জায়গায় মানুষ ওঠানোর জন্য এই ধরনের পিকআপ পয়েন্ট চালু করা হয়। সুলতানের সঙ্গে দেখা করতে ব্রুনাইবাসীরা তাদের জাতীয় পোশাক পরে এই অস্থায়ী পিকআপ পয়েন্টে জড়ো হতে থাকেন সাত সকাল থেকে। তবে আমাদের বাসে যাওয়ার কথা থাকলেও বাস আসতে দেরি করায় ওঠানো হলো একটি মাইক্রোবাসে। তবে প্রাসাদে প্রবেশের জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন সেখানে কোনো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তবে মোবাইল নিয়ে যাওয়া যাবে। এমনকি ব্রুনাইবাসীদের বাধ্যতামূলকভাবে পরতে হবে তাদের জাতীয় পোশাক, জুতার রং হতে হবে কালো। আমরা যখন সুলতানের প্রাসাদের সামনে পৌঁছালাম, তখন দেখলাম চারপাশে ঠাসা শত শত পুলিশ, আর্মি সহ নানা বাহিনীর লোকজন। জায়গাটি রীতিমতো নিরাপত্তার চাদরে মোড়া। এই যে ফটকটি দেখতে পাচ্ছেন, এটাই সুলতানের প্রাসাদে প্রবেশের প্রথম গেট। এই ফটক পর্যন্ত সারা বছরই যে কেউই বিনা অনুমতিতেই আসতে পারে। তবে আমরা আজ যাচ্ছি প্রাসাদের একেবারে ভেতরে। দর্শক দেখুন কি সুন্দর সবুজ প্রান্তর,
আমার কাছে মনে হচ্ছে আমি নিউজিল্যান্ডে চলে এসেছি, কিংবা সুইজারল্যান্ড বা ইউরোপের কোনো দেশে আছি। সুলতানের প্রাসাদের আশপাশ এতটা সবুজ গালিচায় মোড়ানো। এই যে দেখুন, এটা সুলতানের পোলো খেলার মাঠ। এই মাঠেই সুলতান ঘোড়ায় চড়ে পোলো খেলেন। মাঠটি কি সুন্দর আর কি বিশাল, একবার দেখুন। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন একটি গম্বুজ, ওটাই স্বর্ণের গম্বুজ। কি বিশাল! আমি সামনে যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে আমি যেন স্বপ্নের কোনো দেশে এসেছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর গাড়ি থেকে আমাদের এমন এক জায়গায় নামিয়ে দেওয়া হলো, যার মাঝখানে চোখে পড়ল দারুণ কিছু ফোয়ারা, যেখান থেকে অবিরাম উপচে পড়ছে পানি। আর চারপাশটাও ছিল নানা ধরনের ফুল লতাপাতায় ঘেরা এক অন্যরকম স্বর্গীয় পরিবেশ। পায়ে হেঁটে সামনে কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎই চোখে পড়ল প্রাসাদের উপরে থাকা এক বিশাল আকারের স্বর্ণের গম্বুজ। হ্যাঁ দর্শক, এটাই ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার প্রাসাদের স্বর্ণের গম্বুজ। তবে এখানে আসার পথে স্বর্ণের যে গম্বুজটি প্রথম চোখে পড়েছিল, এই গম্বুজটি সেটি নয়। রাজকীয় এই প্রাসাদের দুই প্রান্তে দুটি স্বর্ণের গম্বুজ আছে। সোনায় মোড়ানো এই গম্বুজটি দেখার পর প্রাসাদটির ভেতরটা দেখার জন্য আমি রীতিমতো অস্থির হয়ে গিয়েছিলাম। তবে আরেকটু সামনে এগিয়ে যেতেই পাশ থেকে কেউ একজন বলল, এখানকার এই সড়ক বাতির খুঁটিগুলোর সোনালী অংশগুলোও স্বর্ণের। তবে পরে জানতে পারি এগুলো খাঁটি স্বর্ণের নয়। দর্শক দেখুন, কি দারুণ করে প্রলেপগুলো দেওয়া হয়েছে। হঠাৎ কেউ যদি এটা দেখে তাহলে আমি নিশ্চিত সে এটাকে স্বর্ণই মনে করবে, কারণ এখানে যে পরিমাণে স্বর্ণের আধিক্য, স্বর্ণ মনে করাটাই স্বাভাবিক। তবে খাঁটি স্বর্ণ রয়েছে গম্বুজে এবং প্রাসাদের ভেতরে। তবে এই ডিজাইনগুলো দেখুন, কি দারুণ। ব্রুনাই এটি একটি উন্নত দেশ। এখানকার রাস্তাঘাট সবকিছু একদম আলাদা। দেশটি এমন এক ব্রিজ নির্মাণ করেছে যেটি প্রায় 30 কিলোমিটার লম্বা। তবে দেশটি খুবই ছোট এবং এর দুটো পৃথক অংশ রয়েছে। আর পুরো এই দ্বীপকে বলা হয় বুর্নিও, পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ, যার চারপাশে রয়েছে মালয়েশিয়া। আর এখানকার পৃথক দুটি দ্বীপকে সংযুক্ত করতেই দেশটি এই কুল কিনারাহীন ব্রিজটি বানিয়েছে। তবে শুরুতে ব্রুনাই সালতানাতের বিস্তৃতি ছিল ফিলিপাইন্স এবং ভিয়েতনাম পর্যন্ত। মালয়েশিয়ারও কিছু অংশ ব্রুনাইয়েরই অধীনে ছিল। সুলতান হাসান আল বলখিয়া ব্রুনাইয়ের 29তম সুলতান। 1368 সালে সুলতান মোহাম্মদ শাহ প্রতিষ্ঠা করেন ব্রুনাই সালতানাত। কিন্তু 1846 সালে দেশটি দখল করে নেয় ব্রিটিশরা। তবে তারা দেশটি দখল করলেও এখানকার সিংহাসনে ছিলেন সুলতানরাই। তবে তাদের কোনো ক্ষমতা বা কর্তৃত্ব ছিল না। সুলতান হাসান আল বলখিয়া ব্রুনাইয়ের সিংহাসনে বসেন 1967 সালে। এরপর 1984 সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার বছর 10 পর থেকেই এই দেশের মানুষ গোটা দুনিয়াকে জানান দেয় তাদের সম্পদ আর প্রাচুর্যের কথা। এখানকার সুলতানের স্বর্ণের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। তার হাজার হাজার ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মধ্যে এমন গাড়িও রয়েছে যেটা খাঁটি স্বর্ণের। সুলতান হাসান আল বলখিয়া বিশ্বের শীর্ষ ধনীদের একজন, যিনি তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশ আলোচিত। তার সম্পদের পরিমাণ প্রায় 3000 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4.25 লাখ কোটি টাকা। এছাড়াও তার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল 7 স্টার হোটেল রয়েছে। রয়েছে পৃথিবীর একমাত্র স্বর্ণের বিমান। এছাড়াও রয়েছে রয়্যাল ব্রুনাই নামের একটি বিমান সংস্থা। ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেই আপনি দেখতে পাবেন এখানকার রয়্যাল ফ্যামিলির বিমান সংস্থা রয়্যাল ব্রুনাইয়ের ভিআইপি লাউঞ্জ।
এটি এমন এক দেশ যার গল্প শুধু সোনা আর রূপা দিয়ে তৈরি এক আরব্য রজনীর মতো। এটা সুলতানের স্বর্ণের ঘড়ি, টেবিল ঘড়ি। স্বর্ণ দিয়ে হাতির গাড়ি তৈরি করা হয়েছে এবং তার উপরে একটি অসাধারণ ঘড়ি সেট করা হয়েছে, স্বর্ণের ঘড়ি। এটা ব্রুনাই দারুসালামের রয়্যাল মিউজিয়াম। সুলতান হাসান আল বলকিয়ার ব্যবহার করা স্বর্ণের গাড়ি সহ এর ভেতরে রয়েছে তার এবং তার স্ত্রীর ব্যবহার করা স্বর্ণ, হীরা আর নানা ধরনের জহরতে মোড়ানো দুনিয়ার সবচেয়ে দামি পোশাক। পাথরের এই ইমারতের অন্দর রীতিমতো এক স্বপ্নের দুনিয়া। এখানে যা কিছু আছে সবই স্বর্ণের। এইটা স্বর্ণের ঢাল, এগুলোর মাঝখানে হীরাও বসানো আছে। তবে এই স্বর্ণের ঢাল তলোয়ার যুদ্ধ করার জন্য নয়, বরং এগুলো আভিজাত্যের প্রতীক। এটি সুলতানের স্বর্ণে মোড়ানো রাজকীয় হল রুম। এখানে সোনালী রঙের যা কিছু দেখতে পাচ্ছেন সবই স্বর্ণের, খাঁটি স্বর্ণের। দেখুন, এটা কিন্তু স্বর্ণের দেয়াল। জীবনে এই প্রথম আমি কোনো স্বর্ণের দেয়াল স্পর্শ করলাম, 24 ক্যারেটের স্বর্ণ। তবে এটি সুলতানের প্রাসাদের রেপ্লিকা হলেও এটি স্বর্ণ দিয়েই তৈরি করা হয়েছে। আর এই হলরুমটি রয়েছে সুলতানের রাজকীয় প্রাসাদ ইস্তানা নুরুল এমানে। আমি এখন আছি সুলতানের প্রাসাদে। সুলতানের সঙ্গে দেখা করার প্রথম পর্বে আমাকে প্রবেশ করতে হবে এই কক্ষে। এর ভেতরেই রয়েছে স্বর্ণে মোড়ানো সেই হলরুম। হ্যাঁ দর্শক, রয়্যাল মিউজিয়ামে থাকা স্বর্ণ, হীরা আর জহরতে মোড়ানো সুলতানের পোশাক আর স্বর্ণের গাড়ি দেখানোর আগে আমি আপনাদের দেখাতে চাই সুলতানের প্রাসাদের অন্দর। ব্রুনাইবাসী সুলতানের এই হারি রায়া উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে। এখানে চারপাশ থেকে ছুটে আসা শত শত মানুষের এই ভিড় দেখে নিশ্চয়ই তা অনুমান করতে পারছেন। তবে এই উৎসবে যারাই আসুক না কেন, যত বড় পদের লোকই আসুক না কেন, সবাইকে সারিবদ্ধভাবে প্রবেশ করতে হয়। এখানে কোনো সিনিয়র জুনিয়র কিংবা দলীয় কোনো কোটা নেই, সবার জন্য একই নিয়ম। এটা হারি রায়া প্রোগ্রামের কার্ড। এই কার্ড এখান থেকে আমাকে দিয়েছে, তবে এই কার্ডটি সব সময় সঙ্গে রাখতে হবে। এটি হারিয়ে গেলে আপনি সুলতানের সঙ্গে দেখা করতে পারবেন না। বিশেষ এই কার্ড দেখানোর পর সারিবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে থাকলাম। খেয়াল করে দেখলাম এখানে প্রায় সবাই এসেছেন কালো রঙের জুতা পরেই। তবে আমার কালো রঙের জুতা না থাকলেও একজন বিদেশি পর্যটক হিসেবে আমি এই ছাই রঙের জুতা পরেই প্রাসাদে প্রবেশের অনুমতি পেয়ে যাই। আমরা সুলতানের প্রাসাদের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল সকাল 7টা। কেউ কেউ আরও সকালে এসেছেন। তবে সুলতান আগে থেকেই সবার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন, অর্থাৎ সকালে হোটেল কিংবা বাড়ি থেকে খেয়ে আসার কোনো প্রয়োজন নেই। এটা বাফেট আয়োজন, মানে আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন এবং যা ইচ্ছা তাই নিতে পারবেন। তবে অবশ্যই এভাবে লাইন ধরে সুশৃঙ্খলভাবে খাবার নিতে হবে। তবে এখানে ছেলে এবং মেয়েদের আলাদা লাইন মেনটেন করতে হয়। এমনকি সুলতানের সাথে দেখা করার অনুমতিও রয়েছে শুধুমাত্র পুরুষদের, আর নারীরা অনুমতি পান সুলতানার সঙ্গে দেখা করার। পুরুষরা অবশ্য সুলতানার সঙ্গে দেখা করার অনুমতি পান না। সুলতান হাসান আল বলকিয়া আমাদের জন্য নানা ধরনের খাবারের ব্যবস্থা রেখেছেন। তবে কাজু বাদামে ভরপুর প্রায় তেলবিহীন এই বিরিয়ানির স্বাদ আমি হয়তো কোনোদিনও ভুলব না। এটা এতটা সুস্বাদু ছিল। এখানে এক একটি খাবার পরিবেশন করা হচ্ছে এক একটি টেবিল থেকে।
আর প্রায় সব টেবিলেই খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে মেয়েরা। মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা এখানে বাধ্যতামূলক। তবে এখানে শরিয়া আইন চললেও এখানকার মেয়েরা ঘরের কোনায় বসে থাকে না, কেননা ইসলাম মেয়েদের যে যে অধিকারগুলো দিয়েছে তার সবই করতে পারে এখানকার মেয়েরা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিজনেসম্যান ছিলেন, তাই এখানকার মেয়েরাও ইসলামী পোশাক পরে চাকরি ব্যবসা সবই করতে পারে, এমনকি ছেলে মেয়ে একসাথেও কাজ করতে পারে এখানে। তবে এত কিছুর পরেও মেয়েদের উত্ত্যক্ত করার সাহস এখানে কেউ পায় না, কারণ দেশটিতে আইনের প্রয়োগ আছে। এখানে অপরাধীকে বাঁচাতে মামা খালু বা নিজের পিতামাতারও এগিয়ে আসার সুযোগ নেই। এখানে অভিভাবক একজনই, আর তিনি হলেন সুলতান হাসান আল বলকিয়া। এখানে এত পদের খাবার যে আপনি গুণে শেষ করতে পারবেন না। দেখুন, আমার প্লেট একেবারে উপচে পড়ছে, আরও অনেক পদ বাকি আছে। সবগুলো খাওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। এই অসাধারণ খাবারগুলো খাওয়ার পর এখানে চা কফি সহ নানা ধরনের ডেজার্ট আইটেমও রয়েছে, সেগুলো টেস্ট করতে পারেন। খাবারের এই হলরুমটি বিশাল, একসাথে প্রায় 5,000 মানুষ খেতে পারে। আর সবাই যখন এখানকার বাদশাহী খাবারগুলো খাচ্ছিল তখন মনে হচ্ছিল এ যেন খাবারেরই রাজ্য। খাওয়া দাওয়া শেষ করে আবারও লাইনে দাঁড়াতে হলো সবাইকে। সামনে এগিয়ে যেতেই খেয়াল করলাম ব্রুনাইয়ের জাতীয় টেলিভিশন আগতদের সাক্ষাৎকার নিচ্ছে। সুলতানের বাদশাহী প্রাসাদ কত ধরনের ঝাড়বাতি দিয়ে যে সাজানো তা আমি বলে বোঝাতে পারবো না। তবে এই প্রাসাদে যতগুলো ঝাড়বাতি রয়েছে তার প্রায় সবই খাঁটি স্বর্ণের, অর্থাৎ বাতির চারপাশে যে পেঁচানো দণ্ডগুলো দেখা যাচ্ছে এগুলো স্বর্ণের, আর বাতিগুলো দুনিয়ার সবচেয়ে দামি কাঁচ দিয়ে ঘেরা। সুলতানের এই প্রাসাদে মোট 1700টি কক্ষ রয়েছে, যার মধ্যে সুলতান এবং সুলতানা যে কক্ষে থাকেন তা স্বর্ণ দিয়ে তৈরি। তবে প্রাসাদটির সব জায়গায় যাওয়ার অনুমতি নেই। এরপরও আমি এখানকার এমন কিছু ছবি পেয়েছি যা দেখলে আপনিও চমকে উঠবেন। এখানকার সুলতান যে খাটে ঘুমান সেটি স্বর্ণের খাট। দেয়ালে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি পেইন্টিং। এছাড়াও সিলিং, বারান্দা, দরজা সবই আলিশান এবং স্বর্ণের। সুলতানের টয়লেটও স্বর্ণের। তিনি যেখানে গোসল করেন সেটাও স্বর্ণের বাথটাব, এমনকি তিনি যেখানে হাত ধৌত করেন সেই বেসিনও স্বর্ণের। মোট কথা, সোনালী যা কিছু দেখছেন সবই 24 ক্যারেটের খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। এমনকি রয়্যাল ফ্যামিলির সদস্যরা যে চেয়ারে বসেন সেগুলো স্বর্ণের চেয়ার। রাজপরিবারের এমন রাজকীয় বিয়ের আয়োজনে সুলতান মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেন। এছাড়াও তার এই প্রাসাদে রয়েছে 110টি গাড়ির গ্যারেজ। সুলতান হাসান আল বলকিয়ার বহরে সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েলস। বিশেষ ডিজাইনের এই গাড়িটি দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি। সুলতান শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে শহর পরিভ্রমণের সময় এই গাড়িটি ব্যবহার করেন। এছাড়াও সুলতানের রয়েছে কয়েকশো ফেরারি গাড়ি। এর বাইরেও রয়েছে ল্যাম্বরগিনি, পোর্সেস সহ দুর্লভ এবং লিমিটেড এডিশন গাড়িরও লোভনীয় বহর। সুলতান হাসান আল বলকিয়া, যার কাছে দুর্লভ বলে কিছু নেই, শৌখিনতা যার পায়ের কাছে এসে দোলা দেয়। 50তম জন্মদিনে সুলতানের ইচ্ছা হয়েছিল তিনি তার প্রাসাদে বসে মাইকেল জ্যাকসনের গান শুনবেন। যেই কথা সেই কাজ। $70 লাখ দিয়ে উড়িয়ে আনা হলো
মাইকেল জ্যাকসনকে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৬ কোটি টাকা। সুলতানের সঙ্গে দেখা করতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের, তাই সবাইকে এবার বসানো হলো সেই হলরুমে যেটি আমি রয়্যাল মিউজিয়ামে দেখিয়েছিলাম। হ্যাঁ দর্শক, এটাই সেই স্বর্ণের মঞ্চ যেখানে বসে সুলতান হাসান আল বলকিয়া সহ রয়্যাল ফ্যামিলির সবাই নানা ধরনের প্রোগ্রামে অংশ নেন। ঈদের দিন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে এখানেই সাক্ষাৎ অনুষ্ঠান করেন সুলতান। এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটা খাঁটি স্বর্ণের, আর আশপাশ থেকে যেগুলো ঝলক দিচ্ছে সেগুলো দুনিয়ার সবচেয়ে দামি কাঁচ। স্বর্ণের এই দেয়ালটি বিশাল এই হলরুমের দুই পাশে দুটি রয়েছে। ইস্তানা নুরুল ইমান, এটি দুনিয়ার সবচেয়ে দামি প্রাসাদ, যার বাজার মূল্য প্রায় $৩০০ কোটি। এটি দুনিয়ার সবচেয়ে বড় আবাসিক প্রাসাদও বটে, যা গ্রিনিজ রেকর্ডেও উল্লেখ আছে। তবে এই দেশটিতে আসা সহজ কথা নয়। এখানে ট্যুরিস্ট ভিসা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। ভিসা পেতে বহু রকমের ডকুমেন্টস জমা দিতে হয়। তবে আমি অবশ্য কঠিন এই কাজটি সহজে পেতে ঢাকার বিখ্যাত একটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করি। তারাই আমাকে সবকিছু গুছিয়ে দেয়। এম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যেই আমি হাতে পেয়ে যাই ভিসা। এখানে চারপাশে যা কিছুই দেখবেন সবই স্বর্ণের। এইটা হলো সুলতানের গোল্ডেন কারেজ। সুলতান হাসান আল বলকিয়া যখন ব্রুনাইয়ের সুলতান হিসেবে স্বর্ণের মুকুট পরে যে গাড়িতে করে সারা শহর ঘুরেছিলেন, এটাই সেই গাড়ি। এখানে যা কিছু দেখছি সব স্বর্ণের, এবং আমি যত দেখছি তত আমার চোখ মুখ বিস্ময়ে ভরে যাচ্ছে। একটি গাড়ি পুরোটা স্বর্ণের হতে পারে। দেখুন, গাড়ির একবারে মাথা থেকে শেষ মাথা পর্যন্ত, শুরু থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই স্বর্ণের, পুরোটাই স্বর্ণের। স্বর্ণ ছাড়া এখানে কোনো কিছু নেই। দেখুন কি সুন্দর স্বর্ণ, এটা স্বর্ণের। বিশ্বাস হয়। শুধু এটাই নয়, এই যে পিছনে যে সিংহাসন দেখতে পাচ্ছেন সেটাও স্বর্ণের। আর এই সিংহাসনটা রাখা আছে কার উপরে জানেন? গাড়ির উপরে। এই গাড়িটাও স্বর্ণের। তবে এই গাড়ি তেলে চলে না, মানুষ চালায়, এবং মানুষ এই যে এই হাতলগুলো ধরে 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 মানুষ টেনে নিয়ে যায়। দেখুন, এবং নিচে চাকা লাগানো আছে। সব মিলিয়ে ঘড়িতে যখন 10টা 5 মিনিট, তখন আমি পৌঁছেছি সুলতানের দুয়ারের কাছাকাছি। তবে সুলতানের কক্ষে প্রবেশের সময় সবাইকে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে পকেটে রাখতে হয়েছে। অর্থাৎ পার্সোনালি ভিডিও করা এবং ছবি ওঠানো এখানে একেবারে নিষিদ্ধ। আমি যখন দেখা করলাম তখন আসলে সুলতান নিজেই ছিলেন, 1 নম্বরে ছিলেন। তারপরে তার সন্তানরা, মানে রয়্যাল ফ্যামিলির সবাই ছিলেন। তবে একজন বয়স্ক ভদ্রলোককে দেখেছি, তার বয়স অনেক বেশি ছিল, এমনকি সুলতানের ভাইও হতে পারে, জানি না। তবে সুলতান আমাদের সবাইকে ব্রুনাইয়ের রাষ্ট্রীয় লোগো সম্বলিত এক সোনারঙা খাম দিয়েছেন, আর সঙ্গে দিয়েছেন খাবারে ভরপুর হলুদ রঙের দারুণ এক বাটি। এই যে তবলার মতো যেটি দেখতে পাচ্ছেন, এটা স্বর্ণের। এই বাদ্যযন্ত্রের নাম দফ। এখানে যা কিছুই দেখছেন তার সবই স্বর্ণের। তবে এগুলো বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সুলতান হাসান আল বলকিয়াকে উপহার দিয়েছেন। এখানে স্বর্ণের একটি কামানও রয়েছে। জীবনে এই প্রথম কোনো স্বর্ণের কামান দেখলাম। শুধু স্বর্ণের কামানই নয়, এখানে রয়েছে স্বর্ণের ঢাল তলোয়ার। এমনকি ঢাল তলোয়ার ছাড়াও রয়েছে এমন কিছু যা আমার চোখ
এর আগে কখনোই দেখেনি। এইটার নাম আমি জানি না, তবে এই দণ্ডের সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন এটা রূপার, আর গোড়ার দিকে সোনালী রঙের যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো স্বর্ণের। তবে পাশে থেকে একজন আমাকে বলল এগুলো নাকি সুলতানের সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকা প্রহরীদের হাতে থাকে। তবে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাতি বসানোর স্ট্যান্ড, ক্যান্ডেল স্ট্যান্ড। তবে এখানেও স্বর্ণের ব্যবহার রয়েছে। এছাড়াও সুলতান হাসান আল বলকিয়া যখন প্রথম সিংহাসনে বসেছিলেন তখন তার বহরে হলদে রঙের ছাতা ব্যবহার করা হয়েছিল। এগুলোই সেই ছাতা। হলুদ রং সুলতানের খুবই পছন্দের। আজও সুলতান যখন শহর প্রদক্ষিণ করেন তখন তার বহরে এই ছাতাগুলোই ব্যবহার করা হয়, আর রাজকীয় এই ছাতাগুলোর দণ্ডেও ব্যবহার করা হয়েছে খাঁটি স্বর্ণ। এই যে পোশাকটি দেখতে পাচ্ছেন এটা সুলতানের দুই স্ত্রীর স্বর্ণ, হীরা আর নানান জহরতে মোড়ানো রাজকীয় পোশাক। সুলতানের পোশাকটিও খাঁটি স্বর্ণ দিয়েই মোড়ানো। রাজপরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সুলতান এবং তার দুই স্ত্রী এই পোশাকই গায়ে জড়ান, যার আগাগোড়া শুধুই জহরতে মোড়ানো। এই পোশাকটি দুনিয়ার সবচেয়ে দামি পোশাকের একটি। এই যে কার্পেটটি দেখতে পাচ্ছেন এইটা দুনিয়ার সবচেয়ে দামি কার্পেটের একটি। ভেতরে অবাক করা আরো নানান কিছু রয়েছে, তবে সবখানে ভিডিও করার অনুমতি নেই। এখানেই রয়েছে সুলতানের স্বর্ণের সিংহাসন, যেই সিংহাসনটি সুলতান তার এই স্বর্ণের গাড়ির উপর বসিয়ে সারা শহর প্রদক্ষিণ করেন। ব্রুনাই স্বর্ণে মোড়ানো এক অপার শান্তির দেশ।